প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, প্রিয় কবি হাসান হাফিজ। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ, হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ। একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি। কালের কণ্ঠ, দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার, মধু চন্দ্রিমা শেষ, রাজনৈতিক স্থিতি অনিশ্চিত, চিটাগাংকে হারিয়ে চ্যাম্পিয়ন বরিশাল। দৈনিক যুগান্তর, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ও ক্ষোভ, ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়, অন্তর্বর্তী সরকারের ৬ মাস, হিসাব মিলছে না প্রত্যাশা প্রাপ্তির। দৈনিক সমকাল, রপ্তানি রেমিট্যান্স ছাড়া সবকিছুতেই অস্বস্তি, আরও কয়েক জেলায় হামলা, ভাঙচুর, লুট, বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি, ভাঙচুরের দায় সরকারের ওপরেই অনেকাংশে বর্তায়। দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগ অন্য কারো সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্যথায় নৈরাজ্য ঘটবে, সরকারের উদ্দেশ্যে বিএনপি। বাংলাদেশ প্রতিদিন, সময়ের সঙ্গে বেড়েছে চ্যালেঞ্জ, বছরের শেষ দিকে নির্বাচন, স্থায়ী কমিটির বৈঠক, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আহ্বান বিএনপির। মানবজমিন, অস্থির সময় দেশটা যাচ্ছে কোথায়, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। খবরের কাগজ, প্রত্যাশা প্রাপ্তির মিল অমিল, অনৈক্যের সুর রাজনীতিতে, প্রধান উপদেষ্টার বিবৃতি, আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। আমাদের সময়ে কোথাও স্বস্তি নেই, সুযোগ কাজে লাগানোর পরামর্শ, দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন। দেশ রূপান্তর, সংস্কার, নির্বাচনের দিকে সরকার, আওয়ামী লীগের আরও 11টার বাড়িতে আগুন, ভাঙচুর, আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে। কালবেলার শিরোনাম, হাওয়ার নৌকা ও গেমঘর মৃত্যু ফাঁদ, আমার দেশ ভারতের স্বার্থে সীমান্ত হাট, অন্তর্বর্তী সরকারের ৬ মাস, প্রত্যাশা প্রাপ্তিতে ব্যবধান, আশা নিরাশায় জনগণ। দিনকাল, আওয়ামী লীগের সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক করতোয়া, হামলা ভাঙচুর বন্ধের আহ্বান, আওয়ামী লীগকে নিষিদ্ধের পদক্ষেপ নেবে সরকার। রূপালী বাংলাদেশ, নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, স্থায়ী কমিটির বৈঠক, সরকারের পাশে থাকবে বিএনপি। দৈনিক জনকণ্ঠ, চালের দাম সামান্য কমলেও ভোজ্য তেল নিয়ে সংকট, সম্পত্তি ধ্বংস ও নাগরিকদের আক্রমণ করা যাবে না, সবাইকে আইন মেনে চলার আহ্বান প্রধান উপদেষ্টার। আমি যদি শেষ শিরোনামটাই দিয়ে আপনার সাথে কথা শুরু করি, আমি একটা বিনীত জিজ্ঞাসা আমার, যে ঠিক আছে, পতিত সরকার অনেক অন্যায় করেছে, তারা বিদায় নিয়েছে, কিন্তু দেশে যেভাবে গত 2 দিনে হামলা, বিক্ষোভ, বিশেষ করে 32 নম্বর ধূলিসাৎ করে দেওয়া হলো, তার এত ঘন্টা, অন্তত 48 ঘন্টা পরে সরকারের বিবৃতি পাওয়া গেল যে বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা করা যাবে না। তাহলে যখন করা হলো তখন পদক্ষেপটা নেওয়া হলো না, আমার একটা জিজ্ঞাসা। পদক্ষেপটা নেওয়া হলো না, সেটা দুইটা দিক আছে। একটা, যদি পদক্ষেপটা নিত তাহলে রক্তপাত হতো। আচ্ছা, সেনাবাহিনী আপনি জানেন মাঠে আছে, বিএসটিসি পাওয়ার সহ। সেনাবাহিনীর কাজই হচ্ছে হয় মরা অথবা মারা, মাঝখানে কোনো রাস্তা নেই। ফলে সেনাবাহিনীও যদি হস্তক্ষেপ করতো তাহলে এখানে রক্তপাত হতো, আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারত। আপনি সেটার যদি মূলে যান, তো শেখ হাসিনা কেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এখান থেকে, এবং আপনি দেখেন ভারত 24 ঘন্টাও পার হয় নাই রিয়েকশন দিয়েছে, অথচ ভারতকে হাসিনার প্রত্যর্পণের জন্য চিঠি দেওয়া হয়েছে, সেটা পরশু দিনে রাজ্যসভায় উঠেছে, সেখানে ভারত বলেছে উত্তর দেওয়া হয়নি। তার মানে কি, খেলাটা ভারত খেলছে পুরা পরিষ্কার এটা। তো এগুলির তো খেসারত দিতে হবে, ভারতকে মূল্য দিতে হবে, শুধু আমাদের না, ভারতকে মূল্য দিতে হবে। এত খেলাধুলা তো ভালো না। আর শেখ হাসিনা তার কোনো অপরাধী খুঁজে পাচ্ছেন না, তো বাংলা পালাচ্ছেন কেন উনি? তাহলে এখানের থেকে ফেস করেন না কেন? শেখ বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়নি? তো এগুলি কিন্তু ইতিহাস, একটু এগুলি কখনো সাপোর্টযোগ্য না, কিন্তু
এগুলি হলো অনিবার্য পরিণতি। ওবায়দুল কাদের যখন ক্ষমতায় ছিল তখনও বলেছিল কিন্তু যে আমরা পালানোর পথ পাবো না, সেটা তো হয়েছে, তাই না? আবার বলেছিল যে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবে, তো এখন কোথায় আছে এটা অজ্ঞাত, আমরা জানতেই পারছি না। এইটা কি বিস্ময়কর না যে উনি রাজনীতি আছেন সেটা কেউ জানে না? হ্যাঁ, এগুলি তো রাজনীতি হতে পারে না, সেটা তো ফেস করতে হবে। স্বৈরাচারী এরশাদকে আমরা স্বৈরাচারী বলি, কিন্তু স্বৈরাচারী এরশাদ তো দীর্ঘদিন জেলে কারাবরণ করেছে না, অনেক নির্যাতন সহ্য করেছে এবং হাসিনার মিথ্যা সত্য অনেক মামলা এগুলি ফেস করেছে। হাসিনা তাকে ব্ল্যাকমেলও করেছে। ইতিহাসকে কিন্তু দুই দিক থেকে দেখতে হবে। এখন যে পরিস্থিতিটা চলছে এটার মধ্যে পুরা ভারতের ইন্ধন আছে। আপনি এবং ভারতের ইন্ধনের কথা আপনি বলছেন, চিঠির উত্তর দেওয়া হয়নি আর আপনি ভারত নিন্দা করে ফেলতেছেন। হাসিনাকে থামাতে বলেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতে হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়। এটা তো হতে পারে না। সেখান থেকে আপনি একজনকে আশ্রয় দিয়ে রাখবেন, সে আমাদের বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি যেগুলি বিপন্ন করবে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তো ভারতকে তো আমি বলছি যে সেটার জন্য আমরা মূল্য দিচ্ছি, বেশি দিচ্ছি, ভারতকেও মূল্য দিতে হবে এটার জন্য। আপনি দেখেন সীমান্ত হত্যা গতকালও হয়েছে একটা, আমাদের দেশেও তো ভারতের জেলেরা জলসীমা করে 19 জন 20 জন আছে। আমরা কি মেরে ফেলেছি? আমাদের কি অস্ত্র নাই? আমাদের যদি মেরুদণ্ড থাকে আমাদের তো সেভাবে দাঁতের বদলে দাঁত নেওয়াটা উচিত, কিন্তু আমরা নিচ্ছি না। কিন্তু কখনোই ভারত কিন্তু বড় এই দাদাগিরি করে সফল হবে না। আপনি দেখেন সমস্ত প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে। বাংলাদেশের সঙ্গে কথিত স্বামী স্ত্রীর সম্পর্ক এখন কিন্তু শেখ হাসিনা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি এটার কোনো খারাপ ইঙ্গিত করতে চাই না, কিন্তু এটা তো একতরফা সম্পর্ক হতে পারে না। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছে, ঠিক আছে, আমরা শ্রদ্ধা করি, আমরা সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, তাই বলে কি আমাদের মাথা বিক্রি করে দিয়েছি? এটা হতে পারে না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের রুখে দাঁড়ানোর সময় এসছে। সীমান্তে আমাদের যে কোনো মূল্যে আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে, আসিফ মাহমুদ বলেছেন। সেটা এখন আওয়ামী লীগ যেই পর্যায়ে চলে যাচ্ছে, নিষিদ্ধ করলে এটা কতখানি হবে, এটা তো সেইভাবে রেজিমেন্টেড পার্টি না, তো আসলে ওইভাবে হয়তো অতটা ক্ষতি করতে পারবে, কিন্তু একটা তো অ্যাকশন তো নিতে হবে। আর আওয়ামী লীগের বিচারটা হওয়া দরকার, আমি মনে করি যারা যারা দ্রুত বিচার হওয়া দরকার, নিষিদ্ধ করার থেকে সেটা বেটার। যারা কনভিক্টেড হবে তারা নির্বাচনের জন্য অযোগ্য। আওয়ামী লীগ একটা বড় দল, তাদের ভুলভ্রান্তি আছে, তারা শুদ্ধ হোক, তাই না? তাদের স্বীকার করুক, কিন্তু এখনো তো স্বীকারই করছে না। 6 মাস হয়ে গেছে, তারা বলে কিছুই করে নাই। এটা একটা গ্রহণযোগ্য কথা, বিশ্বাসযোগ্য কথা? সম্পদ পাচার করে দেশটাকে ফোকলা করে দিয়েছে। আপনি দেখেন, আপনি একটু আগেই বললেন যে ব্যাংক লুট, এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় তো? এই দায়িত্ব কি শেখ হাসিনা সরকারের না? শেখ হাসিনার তো একটা মিথ্যাচার করে সারাক্ষণ। বলছিল 2013 সালে বলেছিল এটা সাময়িক নির্বাচন, কয়দিন পরে আবার নির্বাচন বলেছিল, হয়েছে সেটা। তারপরে আমি ডামি নির্বাচন, একটা মানে নির্বাচনকে একটা ছেলেখেলা, একটা প্রহসনে পরিণত করেছে। তো এইসব উন্নয়ন দিয়ে কি হবে? এই পদ্মা সেতু দিয়ে মানুষের যদি কথা বলার স্বাধীনতা না থাকে, যদি ভাত খাওয়ার স্বাধীনতা না থাকে, তাহলে লাভ কি? কালের কণ্ঠে আপনারা যে শিরোনাম করেছেন সেটা একটু পড়তে চাই। মধুচন্দ্রিমা শেষ, রাজনৈতিক স্থিতি অনিশ্চিত, এবং এখানে বলা আছে মনে হচ্ছে সরকার জনগণের সঙ্গে নেই, বিএনপি সরকারের পরিকল্পনা কাজে দিচ্ছে না ইসলামী আন্দোলন, সরকার টিকে আছে এটাই বড় সাফল্য গণতন্ত্র মঞ্চ, সার্বিক পরিস্থিতি জটিল হচ্ছে বাম গণতান্ত্রিক জোট, সংস্কার সহ নানা পদক্ষেপে অগ্রগতি জাতীয় নাগরিক কমিটি। হচ্ছে কি না? এখন সংস্কারের উপরে এত জোর দিয়ে আপনি নির্বাচনকে যদি অনন্তকাল ঝুলিয়ে রাখেন, এটা তো হতে পারে না। একটা নির্বাচন তো হতে পারে, রাজনৈতিক সরকার একটা দেশ চালাবে। ইন্ডিয়াও পরিষ্কার বলে দিয়েছে, তাদের সেনাবাহিনী প্রধান বলেছে যে নির্বাচিত সরকার আসলে সমস্যাগুলির সমাধান হবে। তো আমরা চাইবো যে এই সরকার সসম্মানে বিদায় নেবে, একটা সুন্দর নির্বাচন দিয়ে, তাদের হেনস্থা হোক, এটা আমরা চাইবো না। কিন্তু তাদের ব্যর্থতাগুলি একটার পর একটা কিন্তু প্রকট হচ্ছে। সাফল্যের চাইতে ব্যর্থতাই বেশি, মানে অসাফল্যই বেশি। তাদের সততা নিয়ে আমাদের প্রশ্ন নাই, দেশপ্রেম নিয়ে প্রশ্ন নাই, তারা দুর্নীতিগ্রস্তও না, কিন্তু তারা সেভাবে শক্ত হাতে পরিস্থিতিটা কন্ট্রোল করতে পারছে না। এটি হলো বাস্তবতা। সেটা বেদনাদায়কও বটে এবং এটা কষ্টেরও ব্যাপার। এটা যদি মানুষ বলে যে আগে আমরা ভালো ছিলাম, তো এর থেকে তাহলে তো শহীদের প্রাণদান সমস্ত কিছু বৃথা হয়ে যায়। এত ত্যাগ স্বীকার করেছে, এত রাজনৈতিক দলগুলি দীর্ঘকাল ধরে আন্দোলন করেছে, গুম খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, তাই না? দেশ ঘর ছাড়া হয়েছে, কি ত্যাগ তিতিক্ষা করেছে তারা। তো তারপরে ছাত্ররা এসে সেটাকে ফিনিশিং টাচ দিয়েছে, কোটা আন্দোলন এক দফায় পরিণত হয়েছে। ছাত্ররাও যে ভুলভ্রান্তি কিছু করছে না তা নয়, তারা রাজনৈতিক দল করবে, ঠিক আছে, ভালো কথা। একটা নতুন শক্তি সেরকম দরকার, সংহত শক্তি দরকার। মানে আওয়ামী লীগ বিএনপির বাইরেও একটা
শক্তিশালী মোর্চা দরকার, কিন্তু আমরা দলটি যেটা আগাম বলার চেষ্টা করছে যে কোনো পরিবারতন্ত্রের মধ্যে এই দলটি যাবে না, কেউ পরিবারতন্ত্র এখানে তৈরি হবে না। এটা বলা হয়, কিন্তু আপনি দেখেন মানুষের মধ্যে বোধহয় একটা জন্মগতভাবে, সেটা আমাদের দেশে বলে না, আপনি দেখেন রাজতন্ত্র কিন্তু এখনো আছে। সেই রানী একটা মানুষ একটা চায় যে কাউকে একটা আইডল হিসেবে, ব্রিটেনের রানী কত এবং সেখানে গণভোটে দেখা যায় যে তারা সেই রানীর পক্ষেই থাকে। অন্যান্য যারা কমনওয়েলথভুক্ত আছে রানীর যেগুলি শাসিত না, মানে তাদের যে একটা রাজ্য আছে আর কি, মানুষ কিন্তু এরকম একটা চায় যে কাউকে একটা মানে ভক্তি করি, পূজা করি। তো এটা মনে হয় মানুষের একটা মজ্জাগত ব্যাপারই, সেটা সারা পৃথিবীর মানবমণ্ডলীর জন্যই মোরললেস। ওখানে একটু সফিস্টিকেট আকারে আছে, আমাদের এখানে একটু র আকারে আছে আর কি। তো এখন পরিবারতন্ত্র ভালো কথা, সেটা তো সেরকম শক্তি আসতে হবে, বেটার কিছু দিতে হবে, মানুষকে সেটা কনভিন্স করতে হবে। এখন ভোটের মাধ্যমে সেটা হতে হবে, এটা গায়ের জোরের ব্যাপার না, তাই না? এখন আমাদের ক্ষেত্রে একটা তৈরি হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে যদি আমরা সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটা আমাদের নেতৃত্ব আনতে পারি, একটার পর একটা ভালো ইলেকশন হলে পরে একটা সময়ে গিয়ে একটা গণতান্ত্রিক স্থিতিশীল দেশ আমরা পাবো। সেটা খুব রাতারাতি পাবো বলে মনে হয় না। না, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তো আবার ঘোষণা দিয়েছেন যে এই বছরের শেষের দিকেই নির্বাচন হতে পারে। হ্যাঁ, তা হোক, নির্বাচন হতেই হবে, যে কোনো মূল্যেই হতে হবে, কিন্তু সেই নির্বাচনে যে আমরা একেবারে পারফেক্ট শান্তির মধ্যে চলে যাব আমি সেটা মনে করি না। এরকম বেশ কিছু নির্বাচন হতে হবে ধারাবাহিকভাবে, এটার মধ্যে একটা পরম্পরা থাকতে হবে। হঠাৎ করে মাঝখানে আবার ডিসরাপ্টেড হয়ে গেলে তাহলে তো কোনো লাভ নাই। একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চাটা যদি থাকে তাহলে একটা সংহত রূপ পাবে। ৩৬ জুলাই কিন্তু শেষ না, আমি যেটা বলি, সামনে আরও বড় চ্যালেঞ্জ, সেটাকে সংহত করা, সেটাকে স্থায়ী রূপ দেওয়া এবং সেটাকে জনগণের কাছে এটা সুফল পৌঁছে দেওয়া সত্যিকার অর্থে। সেখানে সংযমের দরকার আছে, সহিষ্ণুতার দরকার আছে, ত্যাগের ব্যাপার আছে, দেশপ্রেমের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। আপনি বললেন ত্যাগ, দেশপ্রেম সব কিছুরই দরকার আছে। ঠিক সার্বিক এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় আসলে মানে কার কি মানে যোগ্যতা ঠিক না, দায়িত্ব যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার? দায়িত্ব সবারই আসলে। এখন রাজনৈতিক দলগুলিরও দায়িত্ব আছে এবং এই সরকারের দায়িত্বটা এখন বেশি। রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে এখন এই যে এই ক্রাইসিসটা দেখা গেল, এর মধ্যে তো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারতো, বাধা তো নাই কোনো। সবাইকে আস্থায় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন তাদের সঙ্গে কথা বলতে পারতো যে আপনারা আসেন, সবাই মিলে আমরা জাতীয় একটা ঐক্যমত্য আমরা গড়ে তুলি, আপনারা বলেন কি করা যেতে পারে। সেটা তো করছে না সরকার, একতরফাভাবে করছে। যখনই তারা ডাকে, একদিনে 10টা দলকে ডাকে, 10 মিনিট করে তো কথা বলা যায় না, এটা তো ইন্টারাকশনটা হয় না। তাহলে তর্ক হবে, বিতর্ক হবে, তারপরে একটা মতকে পৌঁছাবে, তাই না? সেগুলি আমরা দেখছি না, আস্থায় তো নিচ্ছে না, রাজনৈতিক দলগুলিকে সেইভাবে আস্থায় নিচ্ছে না, ফলে এইটা ভুল হচ্ছে। আমার মনে হয় এই আতঙ্কটা আছে, আশঙ্কাটা আছে, তারা সম্মানে বিদায় নিতে পারে কিনা শেষ পর্যন্ত। আপনি আশঙ্কা করছেন? হ্যাঁ, করছি, কারণ যেহেতু রাজনৈতিক দলগুলি, আপনি সংস্কার করছেন, আমি সংস্কার করলাম, আপনি পরে ক্ষমতায় আসলেন, আপনি ছুঁড়ে ফেলে দিলেন, তাহলে লাভ কি হলো? আগে তো আপনার কাছ থেকে অঙ্গীকারটা নিতে হবে যে ভাই হ্যাঁ আমি আসলে এগুলি ইয়ে করবো, আপনাকে ইনভলভ করতে হবে এই প্রক্রিয়ার মধ্যে, পরিষ্কার। কিন্তু সেটা আমরা দেখছি না, সেটা দেখছি না আমরা। এখনো বলা হচ্ছে, কিন্তু এখনো 6 মাস হয়ে গেছে। রাজনৈতিক দলের সঙ্গে বসছে কয়দিন? মাত্র 2 দিন না 3 দিন। আপনি যেটা বললেন যে একসাথে সবাইকে ডাকা, ওইভাবে তো কথাও হয় না। না, হয় না তো, একসঙ্গে সময় নিয়ে কথা বলতে হবে, তাই না? সেগুলি তো আমরা সেভাবে দেখছি না যতটা হওয়া দরকার। ইনভলভ করলে যে আপনি বলেন দেশটা তো সবার ভাই, আপনি বলেন কি সাজেশন, একটা কালেকটিভ ডিসিশন সবসময় ভালো হয়। এককভাবে কিছু চাপিয়ে দেওয়ার থেকে এই সংস্কারের নামে কি এটা অন্তহীন চলতে পারে না তো, তাই না? এবং এই সংস্কার যে গ্যারান্টি কি, নতুন রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে নির্বাচিত হয়ে, তারা যে এটা বাস্তবায়ন করবে, এটা গ্যারান্টিটা কি? বাংলা একাডেমি পুরস্কার নিয়ে অনেক কথাবার্তা হলো, 21 পদক ঘোষণা হয়েছে, কেমন মনে হলো আপনার? না, কিছুটা কলঙ্ক মুক্ত হয়েছে, কিন্তু সর্বাংশে তো হয় না, আসলে একটা সময় লাগে তো। একটা যে আপনি একটু আগে বললেন যে নির্বাচন কয়েকবার হতে হবে, তো এটাও এরকম হবে, তো কিছুটা দূর হয়েছে, কিন্তু প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় সংস্কৃতি উপদেষ্টা একটা খুব চমৎকার কথা বলেছেন যে আমাদের অতীতের দায় আসলে মোচন করতে হবে। তো এবং উনি যেটা বলেছেন যে এই যে মৃত্যুর পরে যে পদক দেওয়া বা পুরস্কার দেওয়া, এইটা আমাদের বন্ধ করতে হবে, তার আগেই দিতে হবে। জীবিত অবস্থায় সম্মান, মরণোত্তর যেটা, মরণোত্তর দিলে তার কি আসছে যাচ্ছে, তাই না? যেমন ধরেন আমি জাস্ট প্রসঙ্গক্রমে বলি, কবি হেলাল হাফিজ, মানে কবিতার জন্যে তার যে অবদান ছিল এই দেশের জন্যে বা সাহিত্যের জন্যে,
তাতে এই মানুষটি আরো আগেই এই পুরস্কারটা পেতে পারতেন। হ্যাঁ, কিন্তু সেটা আমরা দিই নাই। আমাদের সেগুলি কি বলবো, এগুলি আমাদের অজ্ঞতা, মূর্খতা অবশ্যই, এবং ক্ষুদ্রতাও বলবো আমি। তো এবং অপাত্রেও দান করা হয়েছে, যারা যোগ্য না, খুনিকেও পুরস্কৃত করা হয়েছে, স্বাধীনতা বিরোধীকেও পুরস্কৃত করা হয়েছে, তাই না? এগুলির জাজমেন্টের প্রসেসটা কিন্তু চেঞ্জ করার দরকার। সেটা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে বাংলা একাডেমিকে আমূল সংস্কার উনি করবেন, সেটার একটা কমিটি হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। বাংলা একাডেমি এমন একটা প্রতিষ্ঠান যেটা শহীদের, 21 শহীদের রক্তের মধ্যে থেকে উত্থিত একটা প্রতিষ্ঠান। ফলে এটার স্পর্শকাতর প্রতিষ্ঠান, মানুষের আশাটা ওখানে খুব বেশি। সেখানে যোগ্য লোক থাকা দরকার, যারা মানে সত্যিকার অর্থে দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ। এবং বাংলা একাডেমি গবেষণা বাদ দিয়ে কিন্তু অন্যান্য কাজে বেশি ব্যস্ত ছিল। হ্যাঁ, সেটা যতটা না সরকার করেছে, তারা আগবাড়িয়ে আরো বেশি করেছে। মানে সূর্যের চেয়ে বালির তাপ তো বেশি হয়, সেরকমই আর কি। তো সেটা যাতে না হয়, আস্তে আস্তে সেটা দূর হবে, এটা আমরা আশাবাদী। কিন্তু এটা রাতারাতি কিছু হবে বলে আমার মনে হয়। বইমেলায় গিয়েছিলেন? একদিন গিয়েছিলাম। কেমন মনে হলো? ভালো। বইমেলা তো আমাদের একটা প্রাণের উৎসব, কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক বইমেলার কথা ভাবতে হবে। সেটা ছিল আমাদের, কিন্তু সেটা ডিসকন্টিনিউড হয়েছে। এটা কিন্তু আমরা কুরব্যাং হয়ে থাকবো কেন? সারা বিশ্বের মানুষের সঙ্গে আমাদের লেনদেন হবে, আদান প্রদান হবে। একটা স্বাধীন দেশ, 55 বছর হয়ে গেছে, সেখানে একটা আন্তর্জাতিক বইমেলা হবে না? আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বইমেলা একটা ছিল, সেটা এই স্বৈরাচারী সরকার এবং সেই সেনা সমর্থিত সরকার এসে সেটা বন্ধ করে দিয়েছে। ভালো জিনিস ছিল, কিন্তু আমরা আবার এটাকে পুনরুদ্ধারের দাবি জানাবো। আমরা চাইবো যে সারা বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ। আপনি দেখেন কলকাতা বইমেলায় আমাদেরকে এইবার নেয়নি। তো না নিক, আমরা আমাদের মতো করে দাঁড়াতে, সমস্যাটা কোথায়? আমরা ছোট করে একটা শুরু করি, তাই না? পাইলট প্রকল্প হিসেবে শুরু করি, তারপরে আস্তে আস্তে। ওই জন্য আমাদের কে নেয়নি ওইটার চেয়ে বড় ব্যাপার আমাদের নিজেদের যোগ্যতাটা, অর্জনটা আমাদের নিজেদের ধরে রাখা। এবং এই মেলা আমাদের প্রাণের মেলা, এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় এত বড় বৃহত্তম উৎসব আর নেই। এই ক্ষেত্রে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে মেলা তো অনেক বড় হলো, বাংলা একাডেমির প্রাঙ্গণের সেই বইমেলা আপনি দেখেছেন, আমিও দেখেছি, এবং তারপরে থেকে এত বড় বিশাল বইমেলা হয়ে গেল। তো এখন কি আপনার কি মনে হয় না যে কোয়ান্টিটি নাকি কোয়ালিটি, কোনটার দিকে যাব? না, কোয়ালিটির দিকে তো যেতে হবে। সেটার জন্য তো শুধু 1 মাস বই পড়লে হবে না, সারা বছরই যাতে পড়ি আমরা, সেটা মোটিভেট করতে হবে, উজ্জীবিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে নতুন জেনারেশনকে। এখন মোবাইল ফোনের এই আধুনিক ডিভাইসের থেকে কিন্তু আমাদের সরিয়ে বইমুখী করতে হবে যতটা সম্ভব। জ্ঞানভিত্তিক সমাজ একটা গড়তে হবে। বইয়ের কোনো বিকল্প নাই। বলা হচ্ছিল যে বই বাদ হয়ে যায়। বইয়ের মধ্যে সারা পৃথিবীর ইতিহাস, জ্ঞান, বিজ্ঞান সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। আপনি দেশভ্রমণ না করে আপনি একটা বই পড়লেই ভ্রমণ হয়ে যাবে। হ্যাঁ, তো সেগুলির দিকে যেতে হবে। আপনার সৃজন শক্তির বিকাশের জন্য, কল্পনা শক্তির বিকাশের জন্য বইয়ের দরকার, আপনার উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর জন্য। সেগুলি কিন্তু আমাদের জেনারেশনকে আমরা যদি সেভাবে শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে শুধু মোবাইল ফোনের এই জগা খিচুড়ি ভাষার চর্চা করে তো সেটা ভাষার মাস, সেটা তো অপমান করা হয় তাদেরকে। আমরা যেন প্রমিত ভাষাটা শিখি। আমরা অভিভাবকদের এখানে দায়িত্ব বেশি, শিক্ষকদের দায়িত্ব বেশি। নতুন প্রজন্মের তারা তো দোষ না, তারা তো ফ্রেশ। তাদেরকে আমরা যেইভাবে সেইভাবে আমরা গড়ে তুলতে পারছি না। ব্যর্থতাটা কিন্তু আমাদেরই, তাদের নয়। আপনি শিশুদের নিয়ে লেখেন, প্রচুর আপনার লেখালেখি শিশুদের নিয়ে। বাংলা একাডেমির বইমেলায় গত কয়েক বছর ধরে সিসিমপুর বাংলাদেশ শিশুদের জন্য একটা বড় আনন্দের জায়গায় ছিল, এবং আমি খেয়াল করেছি, আমরা যেহেতু একটা দৈনিক পত্রিকা বের করি বইমেলা প্রতিদিন, সেজন্য আমাকে প্রায় যেতে হয় বইমেলায়। শিশুরা শুধু ওই আগ্রহী সিসিমপুরের দেখার জন্য, হালু মিকরি তাদের দেখার জন্য। আমি জানি না এটা কোন কারণে এবার এই আয়োজনটি হলো না, কিন্তু একটা বিকল্প আয়োজন তো দরকার ছিল নাকি? সেটা তো দরকার। আনন্দের সঙ্গে শিক্ষাটা তো দিতে হবে, গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। খালি আপনি যদি কুইনাইনের বড়ি খাইয়ে দেন তাহলে তো হবে না, এটার মধ্যে একটা মিষ্টি কোটিং তো লাগবে। ফলে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা লাগবে, আনন্দের সঙ্গে শিক্ষাটা লাগবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। তাহলে কিন্তু শিক্ষার কার্যকারিতাটা আমরা পাবো, সাফল্যটা পাবো। কিন্তু আমরা সেটা করছি না। আমরা আমাদের দেশের বিদ্যা হচ্ছে মুখস্থ বিদ্যা, উগরে দেওয়া। আমরা আত্মস্থ করি না, আনন্দের সঙ্গে শিখি না। ফলে আমরা কিন্তু সত্যিকারের শিক্ষার মর্যাদাটা আমরা পাচ্ছি না। একেবারে শেষের দিকে বিপিএল এ বরিশাল কিংসের জয় হলো আবারও, দ্বিতীয় শিরোপা। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। একদম রংপুর উঠতে উঠতে যেভাবে রংপুর উঠছিল, মনে হচ্ছিল যেন রংপুরেরই সম্ভাবনা, কিন্তু রংপুর ধুলির সাথে বরিশাল উঠে গেল। খেলার মধ্যে এই নাটকীয়তা, এগুলি আপনি বিশ্বকাপেও দেখবেন।
কত উত্তেজনা সেখানে থাকে। তো যাই হোক, সেটাও আমাদের আছে। এত নিরানন্দের মধ্যে, এত কষ্ট, আনন্দের জায়গা, একটা অস্থিতিশীলতার মধ্যে, তো তবে বিপিএল নিয়ে বাইরের খেলোয়াড়দের আসা, টাকা পয়সা নিয়ে যে কথাবার্তা শোনা যায়, এগুলো ভবিষ্যতের জন্য এইসব না থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সেই শুনলেন। বইমেলার কথা উঠলো, শিশুদের কথা উঠলো, শিশুদের আনন্দের কথা উঠলো। শিশুদেরকে আমরা বইমেলায় নিয়ে এসে আনন্দে, আমাদের প্রিয় অতিথি যেটা বললেন, আনন্দের সাথে তাদের শিক্ষা দেওয়াটা খুব জরুরি, দরকার। এই ভাবনাটা কি আমরা জোরদার করতে পারি না? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।